তখন বর্ষাকাল ছিল, অনেক বৃষ্টি। তো যখন গেলাম অনেক কষ্ট করেই গেছি। তারপর দেখা গেল যে অ্যাপার্টমেন্টে উঠছি, কাস্টমার গেটটা খুললো, খাবারটা নিল, তাপ করে গেটটা লাগাই দিল। তো তখন একটু কষ্ট লাগলো, কারণ এত স্ট্রাগল করে গেছি, বিনিময়ে কোনো রিওয়ার্ড পেলাম না। ওই যে টিপস যে ব্যাপারটা, তখন এই জিনিসটা খুব খারাপ লাগছিল। আমি ফুড ডেলিভারি কাজ করতাম, এই কথাটা আসলে আমার ফ্যামিলির কেউই জানে না আজ পর্যন্ত, হয়তো ভিডিও দেখে জানতে পারবে। কলেজ লাইফে আমার পড়াশোনা তেমন একটা হয় নাই, কো কারিকুলার অ্যাক্টিভিটিসেই চলে যায়, যার কারণে আমার রেজাল্ট অত ভালো আসে নাই, অ্যান্ড আমি অ্যাডমিশনও কোথাও চান্স পাইনি। চিন্তা হলো যে আমি চীনে গিয়ে পড়াশোনা করব, রোবোটিক্স নিয়ে পড়বো, এর পাশাপাশি বিজনেস করবো, যেহেতু চীনে পড়াশোনা খরচ কম। যখন থেকে চিন্তা করলাম যে চায়না যাবো, তখন থেকে 1 মিনিটও সময় ওয়েস্ট করতাম না। আমি টিউশনি তো করতামই, আমি টাকা জমাতে থাকি, হয়তো ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো না, আমি নিজে টাকা জমাতে থাকি টিউশনি করে, এর পাশাপাশি ফুড ডেলিভারি কাজ শুরু করি। আরেকটা ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে একবার ফুড নিয়ে গেছি এক জায়গায়, কাস্টমার নামছে, খাবারটা নিয়ে উপরে চলে গেছে, বললো যে ভাই দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসি। টাকা নিতে গেছে আর ব্যাক আসে নাই। করোনার সময় মেহেদি করলো কি 7 বা 8 হাজার টাকার মাস্ক আমাকে কিনে পাঠায় দেয়, আমি 500 টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে সেটা রিসিভ করি। তো আমার এই ফুল বিজনেসের ইনভেস্টমেন্ট হচ্ছে 500 টাকায়। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের স্টকে 5 কোটি টাকার উপরে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ। মেহেদি বললো যে ভাই আপনি যেহেতু ডেলিভারির কাজে এক্সপিরিয়েন্স আছে, তো আপনি জাস্ট ডেলিভারিগুলো করে দেবেন আর প্রোডাক্টগুলো ম্যানেজ করবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে। এটা থেকে আমাদের শুরু। ইনিশিয়াল স্টেজে আমাদের মাস্কের বিজনেসটা ভালোই যাচ্ছিল, বাট কয়েক মাস পরে আমাদের লসের খাতা গুনতে হয়, কেননা করোনার মহামারীটা একটু শিথিল হয়ে আসে অ্যান্ড মাস্কের দামটা একেবারে ড্রপ হয়ে যায়। ব্যাক করছে চায়না থেকে এরকম একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, তার সাথে সলা পরামর্শের মাধ্যমে আমরা আমাদের ব্যবসার আইটেম যেটা স্নিকার্স, যেটা আমাদের মেইন আইটেম, সেটাতে আমরা সুইচ করি। প্রথম দিকে রিসেল করতে থাকি, তো রিসেল করে দেখলাম যে ভালোই চাহিদা। তারপর আমরা ইনভেস্ট করার একটা সাহস পাই। 1020 টাকার মতো বা 15,000 টাকার মতো আমাদের সঞ্চয় হয়েছিল সেই টাকা, অ্যান্ড কিছু ট্রাস্টেড মানুষ বা কাছের মানুষ থেকে আমরা কিছু টাকা ধার নেই, ধার নিয়ে প্রফিট শেয়ার করি তাদের সাথে, সেটা মিলিয়ে আমরা একটা শিপমেন্ট নামাই। সেটা সালটা ছিল 2020 সালের নভেম্বর মাস। তখন আমরা ফার্স্ট শিপমেন্টটা নামাই। প্রথম চায়না থেকে তখনই মাল আসে আমাদের। মাল তো আনলাম ঠিক আছে, কিন্তু মালগুলো রাখবো কই সেটা নিয়ে হলো সমস্যা। ফ্যামিলি থেকে আসলে কেউই সাপোর্ট দেয় নাই, বাসায় মাল উঠাতে পারিনি, কারণ পড়াশোনা করে জুতা বিক্রি করবে এই জিনিসটা আসলে কেউই মেনে নিতে পারে নাই। এরকম পরিস্থিতিতে জুতাগুলো আমি বাসায় রাখতে পারি নাই। 6 তলায় একটা ম্যাসের একটা সিট ভাড়া নিয়ে প্রোডাক্টগুলো রাখি। তো তারপর দেখা গেল যে ম্যাসে যারা থাকতো তাদেরও সমস্যা হইতো, তারাও এটা সাপোর্ট করতো না, কারণ তারা এখানে থাকে, আমি এখানে গোডাউন বানায় ফেলছি একটা সিট নিয়ে। তো তারপর যখন প্রোডাক্ট বেড়ে গেল, তখন আমরা একটা বাসার রুম ভাড়া নেই, 5,000 টাকা ভাড়ার বিনিময়ে আমরা সেখানে প্রোডাক্ট রাখতে পারি। যখন বিজনেসটা আরেকটু বড় হয়, আরেকটু গ্রো হয়, তখন আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিই, ডিসপ্লে রুম ক্রিয়েট করার মাধ্যমে। তখন থেকে মানুষরা আসলে ইরামবিডি সম্পর্কে জানতে থাকে, কারণ আমি তখন লাইভে এসে মানুষকে প্রোডাক্টগুলো ডিসপ্লে করে দেখাতাম ইরামবিডি এক্সিস্ট করে। বড় ফ্ল্যাট নিলাম, সবকিছু গুছানো শুরু করলাম। এমন সময় আমাদের যে রানিং পেজটা, আমরা যেটার মাধ্যমে ব্যবসা করে আসতেছি, সেই পেজটা একেবারে ডিজেবল হয়ে যায়। কারণ ডিজেবল হওয়ার কিছু কারণ আছে, কারণ আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি হচ্ছে কপি প্রোডাক্ট, সব নাইকির লোগো থাকে, অ্যাডিডাসের লোগো থাকে, যার কারণে অনলাইনে ছবি তুলে এগুলো বুস্ট করে বিজনেস করাটা একটু টাফ। পেজটা গুরুত্বপূর্ণ, কেননা পুরোটা অনলাইন বেস ছিল। তখন আমাদের স্টকে প্রায় 7-8 লাখ টাকার মতো প্রোডাক্ট ছিল। আসলে সবাই তখন হতাশ, মানে কি করবো, হঠাৎ করে এরকম হয়ে গেল, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমরা ফিল করি না। প্রায় 1 বছর ব্যবসা করছি ততক্ষণ পর্যন্ত, প্রায় 12,000-এর মতো ফলোয়ার ছিল। তখন আমাদের পুরানো একটা পেজ ছিল অন্য নামে, সেই পেজের নামটা আমরা ইরামবিডিতে চেঞ্জ করে সেটাতে ব্যবসা শুরু করলাম। অ্যান্ড ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে আমি লাইভে আসি। আসলে জুতার বিজনেসে আমি আসার আগেও আরও হাজার হাজার মানুষের সাথে জড়িত ছিল, এখনও আছে। আমাদেরকে কেন মানুষ ট্রাস্ট করছে বা আমরা কিভাবে তাদেরকে সবাইকে ওভারটেক করে এ পর্যন্ত আসতে পারছি, এটার পিছনে রিজন হচ্ছে সত্যতার উপর নির্ভর করে আপনার সাকসেসটা আসবে। আমি এটা বিশ্বাস করি। সব প্রোডাক্টই চায়না থেকে আসে, বাট এটা কেউই বিশ্বাস করতে চায় না। যখন কেউ জুতা কিনতে যায়, তখন যে সেলসম্যান থাকে সেও কাস্টমারকে ইনফ্লুয়েন্স করে যে ভাই মেড ইন ভিয়েতনামের জুতা, ইম্পোর্টেড ফ্রম ভিয়েতনাম। আর কাস্টমারও ওই জিনিসটা মাথায় নিয়ে নিছে, যার কারণে আমি তো জানি যে আসলে প্রোডাক্টগুলো কোথা থেকে আসতেছে, চায়না থেকে আসতেছে, মেড ইন ভিয়েতনাম লেখা, মেড ইন চায়নাও লেখা আছে। তো আমি এটা বিশ্বাস করতাম যে আমার সেল হলে হবে, না হলে নাই। আমি মানুষকে মিথ্যা কথা বলবো না, আমি মানুষকে সত্য কথা বলেই বিক্রি করব, সেটা একটা হোক 10টা হোক যতটা হোক। আমার টেন্ডেন্সি এরকম ছিল। তখন বিষয়টা এরকম ছিল যে জুতার উপরে খাইতাম, জুতার উপরে ঘুমাইতাম, এর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। 24টা ঘন্টা আমার এখানে থাকতে হইতো। দেখা যেত যে কাস্টমার প্রেশার এত বেশি থাকতো, আব্বু তখন বাইরে দাঁড়া থাকতো, মানুষ মনে করতো সিকিউরিটি গার্ড, এরকমও মনে করতো। তো এই জিনিসটা আমাকে অনেক ভাবায় যে বাবা এইভাবে সাপোর্ট করতেছে। মা পরবর্তীতে সাপোর্ট করা শুরু করে। চাকরি করার প্ল্যান আমার কখনোই ছিল না। স্কুলে যখন স্যারেরা জিজ্ঞেস করতো যে তোমরা পড়াশোনা শেষ করে কি করবা, তখন আসলে সবাই বলতো যে পড়াশোনা শেষ করে চাকরি করবো। আমার অ্যান্সার কখনো এরকম ছিল না। আমাদের ইরামবিডির জনপ্রিয়তার পেছনে ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল আমাদের কোয়ালিটি। আমরা কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট এনে থাকি। এটা জর্ডান 4 এর একটা মডেল, এটা হচ্ছে অরিজিনাল বক্স প্যাকেজিং এরকম থাকে না। এটা অরিজিনাল মূল্য হচ্ছে আপনার 3 লাখ টাকা লেগে যাবে কিনতে গেলে, অ্যান্ড রিসেলে বিট করে কিনতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির কপিটা, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। এরপর যদি আমি দেখাই, এটা হচ্ছে লো কোয়ালিটির কপি, আসলে দেখলেই বুঝতেছেন এগুলো আসলে 3,000 4,000 এরকম রেঞ্জে চলে, বাট এর চেয়ে ভালো কোয়ালিটির কপি আমরা আনি। এখন আসি একটা অরিজিনাল প্রোডাক্ট আর একটা কপি প্রোডাক্ট। আর
এই কপি প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 4500 টাকা। এটা হচ্ছে নাইকি ডাঙ্কের একটা সিরিজ, পানা ডাঙ্ক এই প্রোডাক্ট, আর এটা হচ্ছে অরিজিনাল। দুইটার সাথে আসলে আপনি তেমন পার্থক্যই পাবেন না। এটার দাম হচ্ছে 21000 টাকা। নাইকি স্টোর থেকে কিনলে আরও কমে পাবেন, যেহেতু আমাদের ভ্যাট ট্যাক্স অ্যান্ড শিপিংয়ের একটা খরচ আছে সেজন্য। তো এটা হচ্ছে 4500 টাকার, 21500 টাকা, মানে একই রকম দেখতে। এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি কপি। বেস্ট কোয়ালিটি কপিগুলোকে আমরা 1:1 বলি। এটার অরিজিনাল বক্স প্যাকেজিং এরকমই থাকে, অ্যান্ড এটা অরিজিনাল কিনতে গেলে আপনার 60 থেকে 80,000 টাকা লাগবে। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে হালকা পাতলা, দূর থেকে বোঝা যায় না, কিন্তু কাছে আসলে বোঝা যাবে। যার কারণে মানে যার প্রাইস রেঞ্জ 4000, 5000, 7000 টাকা, তারা এই মিডিয়াম গ্রেডের কপিগুলো নিতে পারে। আর যাদের টাকা নেন, কোয়ালিটির ফুল প্রোডাক্ট দেন, যেটা দেখলে মানুষ বুঝতে পারবে না যেটা কপি, তাহলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন। আরও লো গ্রেডের কপি আছে, সেগুলো আমরা টুকটাক এনে থাকি। যার কারণে ইরামবিরির পরিচিতি এত বেশি, অ্যান্ড আপনারা ইরামবিরিকে এত তাড়াতাড়ি পছন্দ করেছেন, অ্যান্ড যার কারণে আমাদের জনপ্রিয়তা এত অল্প সময়ের মধ্যে বেড়েছে, অ্যান্ড হাজার হাজার সেলার থাকা সত্ত্বেও তাদেরকে আমরা ওভারটেক করে আসতে পারছি। একটা সময় ছিল যখন কিন্তু জুতা বিক্রি করে মানুষের অনেক খোটা পেতে হয়েছে, যে কি করতেছে না করতেছে, মানে পড়াশোনা করতেছে না, জুতা বিক্রি করতেছে, মানে খারাপ চোখে দেখতো এখন। আর বর্তমানে কিন্তু এই জুতার জন্যই আমার এত সুনাম, এত পরিচিতি। মানুষ অনেকক্ষণ তাকায় থাকে, চেনার চেষ্টা করে যে আসলে আমি কিনা। সামনে এসে অনেকে মোলাকাত করে, খুবই ভালো লাগে তখন।